কলকাতা প্রতি ভোরে সুন্দরবনের নীরব আশীর্বাদ নিয়ে জেগে ওঠে। মহানগরের কোলাহল থেকে বহু দূরে ম্যানগ্রোভের জঙ্গল দাঁড়িয়ে থাকে প্রাচীন অভিভাবকের মতো। জট পাকানো শিকড় আটকে ধরে ঘূর্ণিঝড়ের ক্রোধ, নদীর নোনা ঢেউ নীরবে সুন্দরবনের বদ্বীপের সবুজ ঢাল রক্ষা করে চলেছে মহানগরকে। যদিও সমুদ্র ক্রমে এগিয়ে আসে আরও ভয়াল রূপে, বারবার প্রতিটি ঝড় কেড়ে নেয় আরও একটা ঘর, আরও একটা চাষের জমি, আরও বেশ কিছু শৈশব। ফলত সুন্দরবন থেকে অনেকেই জীবন জীবিকার খোঁজে পাড়ি দেয় কলকাতার পথে। সঙ্গে বয়ে নিয়ে চলে জোয়ার ভাটার স্মৃতি, অরণ্যের ঘ্রাণ। সমীকরণটা সোজা, যতক্ষণ সুন্দরবন থাকবে কলকাতাও থাকবে। মহানগরের ভবিষ্যৎ জড়িয়ে আছে সুন্দরবনের মানুষগুলির জীবনের সঙ্গে, যারা সুন্দরবনের ভূমিপুত্র, যেখানে ভূখণ্ড সমুদ্রে বিলীন হয়ে যায়। খুব খারাপ অবস্থা ছিল, খুব খারাপ অবস্থা। আমরা একটা স্কুলের ছাদের উপরে ছিলাম, ঘর বাড়ি কিছুই ছিল না আমাদের, সব তলিয়ে গেছিল, ভেঙে চুকে সব তলিয়ে গেছিল। দুখানা গরু ছিল, গরুগুলোও মারা গেছিল। গাছগাছালি কোনো কিছুই ছিল না। তারপরে যখন 15 দিন পরে স্কুল থেকে যখন জল কমে গেল, যখন নামলাম, তখন আর আমাদের কোনটা বাস্তব কোনটা ঘর বাড়ি আমরা আর কিছু চিনতে পারছি না। খুব খারাপ অবস্থা। মানে আমার উঠোনে তো জল ভর্তি, পুকুর তো ভেসে গেছে। ওই যে কচু গাছটা ছিল, কচু গাছ, পুঁইশাক গাছ, ঢেঁড়স গাছ, এই সব নষ্ট হয়ে গেছিল। কলা গাছটা সব নষ্ট হয়ে গেছে। কত মান মূল্য লোক বয়ে নিয়ে গেল, নিজেরা গর্ত খুঁড়ে লোক লাগিয়ে পুঁতে দিলাম, দুর্গন্ধ। আমার তখন ছেলেরা তো অনেকটা একটু ছোটই ছিল, বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি, এত গন্ধ। তখন আমাদের এসব মাছ টাছ বিক্রি অত হতো না, মানে বাড়িতে থাকতাম, ওই টুকটাক কিনতাম, মোড়ে মোড়ে বেচাকেনা করতাম। তখন শুধু নদীর মাছটাই আসে, তাও আবার ওই মুহূর্তে একদম বন্ধ থাকে, ওই মুহূর্তে একদমই হয় না, কারণ সব তো ভেসে যায়। তখন লোকে মাছও খেতে চায় না। বন্যা হয়ে নোনা জল যখন আসছে, উঁচু হয়ে জল উঠে আসছে, তখন আমি চিৎকার করছি, কাঁদছি যে আমার সব ডুবে গেল, ঘরের মধ্যে সব ভেসে চলে যাচ্ছে। আমাদের এখানে যখন নোনা জল ঢুকেছিল কিছু ছিল না, আমাদের ঘরবাড়িও ছিল না, সব ভেসে গেছিল। তখন তো গোটা এলাকা ডুবে গেছে, একটা ফ্ল্যাট শেল্টার আছে। আবহাওয়া দপ্তর এত ভালো করে আমাদের জানতে পারতাম না আগের থেকে, তবু নদীর এত ঢেউ হচ্ছে, জল উঠেছে। 88 সালে ঝড় টড় হয়েছিল জানি না। আমার সুতোগুলো নিচে আছে, সুতোগুলো সব উপরে তুলতে হবে, তাঁতগুলো যা জিনিসপত্র আছে উপরে তুলতে হয়, সেইভাবে উপরে তুলতে এসেছিলাম। তা গ্রামের সবাই বলছে
ও পিসি তুমি এই বৃষ্টি ঝড়ে তুমি যাচ্ছ? মাঠ দিয়ে আসছি, নদীর ধার দিয়ে আসতে পারছি না, এত জোর ঝড় হচ্ছে। চারিদিকে তখন সাপ টাপ এটা ওটা, তখন তো পোকা মাকড় সব ঘরের মধ্যে, তার থাকার অবস্থা ছিল না। পুকুরের মাছ টাছ এটা ওটা সব ঘরের মধ্যে একদম মরে পচে। গর্ত খুলে মাছগুলো যাতে গন্ধ উঠছে বলে মাছগুলো আমরা মাটির তলে পুঁততে হয়েছে। আর এই এই খালটা তো পুরো নোনা জলে ডুবে গেল, তখন তো বাটিকের কাজও বন্ধ, নোনা জলে কোনো কাজ হয় না। আমি যখন স্কুল ফাইনাল পাস করি তখন একটা পড়া বুঝে নেওয়ার মতো যে ইংরেজিটা কেউ পড়িয়ে দেবে এক লাইন, সে ছিল না লোক। কেউ দাঁড়িয়ে থাকবো রাস্তার ধারে যে কে যাচ্ছে পড়াশোনা জানা কেউ, দাদারা কেউ ডেকে নিয়ে পড়তাম। তখন তো আমরা বাড়ির বউ বার হতে পারতাম না, কোনো পুরুষের বাইরের মুখ দেখা যাবে না, মাথায় ঘন্টা দিয়ে থাকতে হবে। এখন তো স্বাধীন। যেমন আয়লা হয়ে গেল, আয়লা হতে তো নোনা জল ঢুকে গেছে, নোনা জল ঢুকে যেতে এখন মাটিতে খুব নোনা, যেটা চাষ করি নুন ফুটে যায়, মানে সবজি চাষ করলেও লবণ ফুটে মরে যায়। ধান চাষটাও ওরকম কখনো ভালো হয় কখনো হয় না, নোনা নোনা জাগালে ফসলটা কম। এখানে যখন মানুষের এখানে অসহায় কোনো চাষবাস ভালো হতো না, তখন শালক সেদ্ধ তো খেয়েছি, আমরাই খেয়েছি, বা আঠা বা ঘন্ট নানান রকম। ভাত তখন আমাদের জীবনে অনেক দেখতে, তখন ভাত পেতাম না, ভাতটা খাওয়ার জন্য কীরকম ইচ্ছা হতো যে রুটি আর গমটা অনেক মানে আসতো থাকতো বাড়িতে, কিন্তু ভাতের অভাব ছিল খুব। খাবার জল পুকুর থেকে, হ্যামিল্টন সাহেব পুকুর কাটানো হয়েছে সেই আমলে, স্টেটের আমলে, সে পুকুরে জল খেতাম। বহু দূর থেকে জল আনতে হতো, পুকুরের জলটাও। অত কিছু বলতাম না, জল কিনে খাওয়া বলতে এই ধরুন এই ট্যাঙ্কের জলগুলো, এসব জল খেলে তো মানুষের ডায়রিয়া পেটের রোগী সমস্যা হচ্ছে, আমাদের তো হয়, যার জন্য জলটা আমরা সেই আয়লা হলো কত সালে, এই তখন থেকে আমরা এই জল কিনেই খাই।
সে ওই ট্যাঙ্কির জলটা রান্না টান্না হয়, এইটাই। আগে যে ন্যাদোস মাছটা ছিল আমাদের এখানে আইলা হওয়ার পরের থেকে সেই ন্যাদোস মাছটা একদম ওঠে না। জলা মাছ বলে একটা মাছ থাকে, সেই মাছটা দেখা যায় না। তারপরে ন্যাদোস মাছ বলে ওই খানিকটা কই মাছের মতো, কিন্তু আরেকটু যেন কই মাছটা একটু ভাজলে একটু শক্ত টাইপের হয়। আর নোনাতে হয়ে পড়ে, নোনাতে হয় না মনে হয়, মিঠা জলে হয় আমার ধারণা। ওই ন্যাদোস মাছটাই দেখি না। বল মাছ ছিল, বল মাছটাও ওঠে না। এখন যে গুলে মাছ ছিল সে মাছটাও ওঠে না। বল মাছ জানেন? বল মাছ প্রচুর হতো, এখানে পাওয়া যেত। বল মাছটাকেও দেখছি না। যেমন বান মাছ আসে না, বোয়াল মাছ আসে না, আমলেট মাছ খুব কম আছে, আমলেট খুব কম আছে। আগে যেরকম মাছ ছিল, নদীর মাছ, অনেক রকম মাছ, সেসব মাছ এখন ওঠে না। তোপসে মাছ, কমপ্লেট মাছ, তারপরে চাইনিজ, এগুলো যেরকম আগে হতো খুব, এখন আর হয় না সেটা। আমরা আগে যখন নৌকোয় যেতাম তখন ওই তোপসে মাছটা অনেক করে হতো, এখন আর হয় না, এখন খুব কম হয়। এই ধরো 500-1 কিলো করে হয়, আগে 10-15 কিলো 20 কিলো করে পর্যন্ত আমরা ধরেছি। তারপরে বন্যা হয়ে গেল, তারপরে এরা আসলো ত্রাণ নিয়ে, তারা 2 বোতল জল দিল, কেউ ধুতি শাড়ি দিল, কেউ 5 দিন খিচুড়ি রান্না করে খাওয়ালো। হয়তো দেখা গেল ভাদ্র মাসের জল বেড়ে গেল, বৃষ্টি হলে জল বেড়ে গেল, তাতে হয়তো জল ছাপিয়ে চলে আসলো। এবার জল আসতে তখন কি হয়, আমাদের এলাকাটা পুরো জলে ভেসে যায়। এবার সেইটা আমাদেরকে পঞ্চায়েত থেকে, থানার থেকে এসে আমাদেরকে তুলে নিয়ে কোনো উঁচু জায়গায় তুলে দিল। সেখানে হয়তো 1 সপ্তাহ রাখলো, সেখানে চিঁড়ে মুড়ি বা খই এইগুলো খেতে দিল। তারপরে এইবার 1 সপ্তাহ পরে ঘর বাড়ি ঠিক করে নিয়ে আমাদেরকেই ঠিক করতে হয়, করে সেখানে এসে আমরা থেকে গেলাম। নিচে কাগজ বিছিয়ে দিয়ে, উপরে যে কোনো কিছু দিয়ে সেখানে থেকে তারপর নিজেদের যেরকম কাজ সেরকম কাজগুলো করে আবার নিজেদের সংসারটাকে নিজেরাই গুছিয়ে নিই। আর বারবার প্রত্যেক বছর আয়লা হচ্ছে তো ভেসে চলেই যাচ্ছে। মাছ চাষ কত হবে? 1 বছরে মাছ কি হবে না তো। আমি যখন বিয়ে হয়ে আসি তখন রান্না বান্না কিছুই জানতাম না। যখন প্রথম রান্না করতাম তরকারিতে, তখন প্রত্যেকটাই তরকারিতে লবণ হয়ে যেত। এই যে আয়লা ঝড় জল হয়েছে, এর জন্য নোনা জলটা উঠেছে, যার জন্যে অনেক গাছ তো মরেই গেছে। যারা দুর্বলতা গাছ, যেরকম কিরম পেঁপে গাছ, এতেও নোনা জল লেগেছে, ডুবে সঙ্গে সঙ্গেই মরে গেছে। বিশেষ করে আমাদের এখানে ডাব গাছটা বেশি থাকে, ডাব গাছ আর খেজুর গাছটা বেশি বেঁচেছে।
ওসব পুকুরে বড্ডারটা এখন হয় না, আগে হতো, এখন নোনা জল দুবার দুবার করে বাঁধ ভেঙে ঢুকেছে ওইসব। আর নোনা জল ঢোকার সঙ্গে সঙ্গে কাঁঠাল গাছটা আগে মরে যায়। ও অনেক অনেক জিনিস এখন একটা তোমার কাঁঠাল গাছ লাগালি হচ্ছে না, সৈন্য গাছের টুকান যাওয়ার করলে 9-10টা ছিল, এখন লাগালো সেসব গাছগুলো আর হয় না। যেমন আলুটা ধসা লেগে নষ্ট হয়ে গেছে, আর পেঁয়াজটা ওই লাল হয়ে, মানে গাছটা একটু বড় হয়ে গেছে কিন্তু লাল হয়ে মারা গেছে, মরে যাচ্ছে, কোথায় শুকনো হয়ে যাচ্ছে, কোথায় পাতা শুকনো হয়ে যাচ্ছে। মানে যত দিন যাচ্ছে রৌদ্রের ভাগ বাড়ছে, নিয়রের ভাগ পড়ছে, তখনই ও শুকনো শুকনো ভাব হয়ে যায়। আর খুব জল দিয়ে রাখতে হয়, মানে যত গরম পড়বে জলের ভাগটা খুব দিতে হয়, যাতে লবণটা না ফুটে ওঠে। নাহলে আমাদের এই যে আমাদের পাশে যে জমিগুলো আছে পুরো লঙ্কা চাষ হতো, আমরা লোক দিয়ে তুলাতাম, আমরাও তুলতাম, যেহেতু আমাদের বাড়ি। আর আমার শাশুড়ি আমার দেওরা ওরা শুকনো করতে যেত, ধানও মাথায় করে, তখন তো গাড়ি ঘোড়া ছিল না, মাটির রাস্তা। দেশীয় ধান বলতে দুধেশ্বর আছে, পঙ্কজ আছে, আর হামাই ধান, হামাই ধান, ঘেউস ধান। এখন সেগুলো চাষ হয় না, এখন হলো যে উন্নত ধরনের বেশি ফলন যেটা হয়, ও ঘেউস ধান, হামাই ধান, ওগুলো হলো যে ফলন কম হয়। আচ্ছা, ফলন কম হওয়ার জন্য এগুলো এখন চাষ করা ছেড়ে দিয়েছে। এই পঙ্কজ ধান, কিন্তু ওই ধানগুলোর দামও তো বাজারে বেশি, তো সেই হিসেবে কম উৎপাদন হলেও তার খাদ্যগুণ বেশি, সেই হিসেবে তো সেটা কার্যকরী হতে পারে। তো সেটা নিয়ে মানুষ ভাবছে না কেন? না, তাদের বেশি ফলন চাই। চাষ যখন করেন তখন যে সারগুলো দেন, আগে যেমন ছিল আপনার গোবর গোচনা দিয়ে সার তৈরি, এখন আর বোধহয় সেগুলো এখন সেগুলো নেই, এখন বাজার থেকে ওই ডিএপি নিয়ে যায়, ডিএপি আর ইউরিয়া, ফসফেট, পটাশ, ইউরিয়া, এই সমস্ত। আমাদের মাঠে টাবনা করে পুকুরে মাঠের মাছ সব আমরা ধরতাম, টাবনা করে ওতে খাবার দিতাম, গুঁড়ো পুড়ো গেঁড়া টেঁড়া ভেঙে দিতাম, লতা পাতা দিয়ে দিতাম। রাত্রিবেলা হলে এসে ছেঁচতাম, 4টে 4:30 নাগাদ ছেঁচতাম, ছেঁচে মাগুর মাছগুলো বিক্রি করে দিতাম, কই মাছগুলো বিক্রি করে দিতাম, আর পুঁটি মাছ, ট্যাংরা মাছ টাছ ওগুলো আমরা বাড়িতে খেতাম। এত লোকের বাস ছিল না, প্রচুর জমি ছিল, সেই জমিতে সব রকম মাছ হতো, গুলে মাছ, পার্শে মাছ, চিংড়ি মাছ, কাঁংড়া, ল্যাঠা মাছ, শোল মাছ, নেদোস মাছ, মৌটি মাছ, পুঁটি মাছ, ও অনেক কিছু মাছ পাওয়া যেত। তা ওই আটল পাততে হতো, ওই আটল পাতলে আটলে সব পড়তো। এখনো মাছ থাকে কম, কারণ ওই বিষ দিয়ে দিয়ে সব ধানে স্প্রে করে, তো অনেক সবাই না দিলেও কিছু কিছু লোক দেয় বীজ প্রয়োগ করে, যার জন্য মাছ খুব কম জন্মায়। আগে প্রচুর মাছ মাঠে হতো। এই যে কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে চাষ করার কারণে আপনাদের মাছটা শেষ হয়ে গেছে, মাছটা থেকে তো একটা বড় একটা আয় হতো। ধান, শুধুমাত্র ধান থেকে আপনি যে টাকাটা পাচ্ছেন সেটা তো পেলেনই, উপরন্তু আপনি যদি মাছ, গেঁড়ি, গুগলি সঙ্গে প্রকৃতি বাঁচার যে ব্যাপারটা, সেটা তো আরো একটা উপরি পাওনা। তো সেখানে যদি আপনার যদি দেশি ধান হয়, আঞ্চলিক ধান হয়, যে ধানগুলোর নাম আপনি বলছিলেন, হ্যাঁ, আপনি দুধেশ্বর, কুমড়ো গোড়া, এই ধানগুলো আপনি বছরের পর বছর আপনার বীজ আপনার নিজের কাছেই রাখতে পারবেন, কারোর কাছে আপনার হাত পাততে হবে না বীজের জন্য।
স্বামী তামিলনাড়ু থাকে। স্বামী আসে বছরে একবার আসে কি দুবার আসে, তারপরে চলে যায়, 10 দিন থাকে, তারপরে চলে যায়। যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকেই বাইরে থাকে, বেশিরভাগ সময় বাইরেই কাটায়। হ্যাঁ, একাই দুটো বাচ্চাকে নিয়ে একাই থাকে। আর সংসারে যা কিছু সব আমার উপরে সব কিছু। ফোনে কথা হয়, ভিডিও কলে কথা হয়, বলে সামনে থাকা আর বাইরে থাকা সেটা তো অনেক তফাৎ না। এটাই হচ্ছে খারাপ লাগে আর কি। এই যে বাড়ির পাশে একটা মেলা গেল, সবারই তো ইচ্ছা হয় যে স্বামী থাকুক, পাশে থাকুক, সেটা তো থাকে না, সেটা তো মনে কষ্ট হয় না। টাকা বেড়েছে, এখানকার ছেলেপুলে সব বাইরে কাজ করতে যায়, তারা এই সব টাকা নিয়ে আসে, তার জন্যই টাকাটা বেড়েছে। ওই বাইরের যেসব মাছ টাছ আছে সব মাছ বেশি দাম দিয়ে কিনে খায়। এখন পাবদা মাছ কিনে খায় গ্রামের লোক, ভেটকি মাছ কিনে খায় গ্রামের লোক, গোল্লা চিংড়ি কিনে খায়, বাগদা চিংড়ি কিনে খায়, বড় বড় কাতলা রুই ভেটকি সব কিনে খায়। কিছু সংখ্যক লোক আছে পয়সা পাওয়ার জন্য তারা মাঠে কাজ করে, এখন মহিলারাই বেশিরভাগ কাজ করে এখানে। তার স্বামী তো নেই, তো বাইরে চলে গেছে, মাঠে রোয়া দেওয়া সব কিছু ওরাই করে এখন। চাষ হয় না, খেসারি চাষ, খেসারি এমন কিছু খুব মূল্যবান ডাল নয়, অথচ আমাদের পুকুরের পাড়ে দেখবেন এমনি রোদ দিয়ে পড়ে আছে, তার থাকবে কোনো নেই। আমাদের তত আর্থিক অবস্থা ভালো না, 2 বিঘে জমি আছে, চাষবাস করি, খাই, ওইতে ছেলে বাইরে কাজ করে, আর আমরা একটু সবজি করি, একটু মাছ চাষ করি, যা একটু পুকুর আছে, একটু মাছ তৈরি করি, সেইটাতে একটু বেচা কেনা করি, করে তার থেকেও চলে, বা নিজেরাও খাই। কেননা আমাদের তো সেরকম আর্থিক অবস্থা ভালো না যে আমরা সব সময় কিনে খাবো, ওই জন্য আমরা মাছ তৈরি করে খাই। লাল শাক একটু অল্প কোপালেই হয়ে যায়, অল্প সার দিতে হয়। লাল শাক কিংবা ওই যে বেতো শাক বলে, তারপরে যে সর্ষে শাক যেগুলো আর কি, দানা সর্ষে একটু ছড়িয়ে দিলেই হয়ে যায়। তারপরে যে মূলো শাক, ধনে পাতা, তারপর যে টক পালং বলে, এইগুলো অল্প জায়গা অল্প অল্প করে সব রকম আমি বাড়িতে চাষ করি। এইগুলো চাষ করে বাড়িতেই তৈরি করে খাওয়া হয়, আমি বাজার থেকে খুব কম কিনি। শাক সবজি হ্যাঁ করি, আমি টুকটাক করি। হ্যাঁ, আমি ঘরেতে যেটা তৈরি করি, ধরুন লাল শাক, পুঁই শাক, ঢেঁড়স বা চাল কুমড়ো, এগুলো দিয়ে আমাদের চলে যায়। দুধের সর চাষ করি, শেয়ারও চাষ করি, কেন আমাদের এদিকে দুধের সর শেয়ারটা খুব ভালো হয়, নাবাল জমি আমাদের, ওইটা ভালো। আর যেটুকুনি ডাঙা আছে সেটুকুনি দুধের সর চাষ করি, এইটুকুনি আমাদের। আর শাক সবজি আমরা চাষ করি, একটু লাউ গাছ দিই, একটু কুমড়ো গাছ দিই, কটা ওল চাষ করি, একটু পালং শাক হয়তো চাষ করলাম, বা একটুখানি ওলকপি লাগালাম, একটু আলু দিলাম, এইসব চাষবাস আমরা করে খাই। ধান করতাম, ওই বাগানে হলে সে আলু দিতাম, আলু টিলা চষে সামনে একটা পুকুর আছে, পুকুর থেকে মোটর চালিয়ে আলু চাষ করতাম। আর এখন তো খেসারি, এই ধান পাকলে খেসারি ছড়াবো,
তারপরে খেসারি উঠে গেলে ধানও চলে আসবে, খেসারিও চলে আসবে। তারপরে ছড়িয়ে মুগ ডাল ছড়িয়ে দিতাম। আর এই সময়টা হলো হচ্ছে ডাল, বিরির ডাল, যেটা হলো হচ্ছে বড়ি টড়ি দেয়, এই ডাল হলো হচ্ছে বাগানের উপর ছড়িয়ে দিতাম। ছড়িয়ে দিয়ে জয় বড় বড় শুটি হবে, পেকে গেলে বুটোতে বসে বসে তুলতাম। আমরা এই চাষবাস করি, একটু বাগান বাণিজ্য করি, এই আমাদের উপার্জন, অন্য কিছু করতে পারি না। স্বামী মাছ ধরে জঙ্গলে মাছ ধরতে যায়, 10 দিন 12 দিন করে থাকে, মাসে 20 দিন জঙ্গলে থাকে, 10 দিন বাড়ি থাকে। মানে আমাদের নিজস্ব কিছু নেই, লোকের সঙ্গে যায়, ওই 20 দিনে হয়তো 2000-3000 টাকা করে ভাগ হয়। এইভাবে সংসার চলে। আমার এই ব্যবসা করি, মাছ ব্যবসা, এতেই আমার সংসার চলে। হয়তো আমরা যে দামে কিনছি সেই দামেই বিক্রি করতেছি, কিছুই থাকে না, ধরতে গেলে মাঝে মাঝে কিছুই থাকে না। আবার কোনো সময় হয়তো ধার দেনায় পড়ে যেতে হয়, এইভাবে গাঁটি থেকে দিতে হয়, এইভাবে ব্যবসা আগে যাচ্ছে। ব্যবসা একদম ভালো না। ভোর 4টে উঠতে হয়, ঘুম থেকে উঠে 4টে উঠতে আগে আমার হাজবেন্ড চলে আসে, তারপরে আমি 5টার সময় আসি, এসে আমি খাতায় বসে যাই, উনি ওখানে অকশন করেন। এটা এরকম 8টা-9টা পর্যন্ত এটা হয়। আমাদের ওই ধারে একটা ছোট দোকান ছিল, উনি শনিবার, রবিবার, মঙ্গলবার হাটে যেতেন। ক্যাশটা দেখার লোক ছিল না, শ্বশুরমশাই খুব অসুস্থ ছিল, বলছে লোকের হাতে ক্যাশ দিয়ে ক্যাশটা চুরি করে নেবে, তুমি গিয়ে টেবিলে বসে। তাই আমি আমার বড় ছেলে বয়স তখন 2 বছর, তখন ওই কোলে করে নিয়ে আসতাম। ফরেস্টের থেকে আমাদের কিছু মাছ আগে আমরা বিক্রি করতে পারতাম, এখন আর আমাদের করতে দেয় না। যেমন মুরালি মাছ বলে যেটা আছে, বড় চিতল মাছ বড়, ওই সব মাছগুলো আমাদের বিক্রি করতে দেয় না। তারপরে আরও আছে কৈবোল আছে, এই মাছগুলো আমাদের বিক্রি করতে আর দেয় না ফরেস্টের থেকে। এখানে মানুষের আর্থসামাজিক অবস্থা খুব খারাপ, খেতে পেত না, ঘর ছিল না, পরনে কাপড় ছিল না। তখন ওনারা আমাদের মতো ছাত্রছাত্রীদের নিয়ে গ্রামে সার্ভে করেন যে তাদের হচ্ছে 1 ফসলি জায়গা কি করে 2 ফসলি হবে, তারা কি করে খেতে পারবে। গ্রামের লোকেরাই বলতো গরু নৌকা আর মেয়ে মানে জরু মানে মেয়ে, হ্যাঁ, এদেরকে নজরে রাখতে হয়, এরা নজরের বাইরে গেলে এরা খারাপ হয়ে যায়। আমার স্বামীকে এই সব বুঝিয়েছে। এবার আমার স্বামীও এরকম বুঝে বলে ওখানে ট্রেনিং নিতে হবে না, ওখানে এসব শিখতে হবে না। আমি বলছি ও বাবা, আমি এখানে ব্যবস্থা করে শিখতে এসেছি, আমার এটা শিখলে আমার রোজগার হবে, রুজি রোজগার করে খাবো, তুমি শিখতে দেবে না মানে আমি এটা করবই। তারপরে যারা আসলো যে পাখিরালয়, যারা বাঘে খায়, যারা অল্প বয়সে বিধবা, যারা হচ্ছে বাবা বিয়ে দিতে পারছে না এমন মেয়েরা, এই যে উইডো, ডেজার্টেড, ডেস্টিটিউট, এই ধরনের যে মেয়েরা, তাদেরকে এনে ট্রেনিং দেওয়া হলো যে তারা রোজগার করবে। না, আমরা বললাম যে আমরা বাড়ির বউরা এসছি,
আমাদের ওখানে রুজি রোজগার করে গিয়ে খেতে হবে। আমাদের তাঁত দিন, না তাঁত দিলে আমরা হচ্ছে এইখানে দোরগড়ায়, আপনার দোরগড়ায় বসে থাকবো, আমরা বাড়ি যাব না। কারণ আমার বাড়ি তো গেলে তো রোজগার করে খেতে হবে, খেতে দেবে না আমাদের। তো আমরা কি লোকের বাড়ি গিয়ে আবার কাজ করব? ওরা বলে সুন্দরবনে মেয়েরা এসে এখানে কাজ করবে, আমাদের আরও জেদ বেড়ে গেল। সুন্দরবনে মেয়েরা কাজ করবে না, সুন্দরবনের মেয়েরা হয়েছে কি, তাদের কি হয়েছে, তারা কাজ করতে পারবে না? আমরা কাজ করে দেখিয়ে দেবো। এখন আমরা বাইরে এত চাহিদা হয়েছে, আমরা দয়াপুর বিভিন্ন জায়গার মেয়েদের 10টা করে মেয়ে এনে ট্রেনিং দিয়ে দিয়েছি। দয়াপুরে খেয়ার ওধারে তাদেরকে শাড়ি দিয়ে দিই, মোম দিয়ে দিই, রং দিয়ে দিই। এই রং না, কেরোসিন। ও তো হ্যারিকেনের মাথায়, তো তার কেরোসিনটা তো লাগবে। তারা তৈরি করে মোম লাগিয়ে দিয়ে দেয়। এখানে আমরা লেবার ধরে রং করে ওয়াশ করি, যেহেতু আমার বেশি দরকার। এই সিজন আসছে, এখন আমার চারদিকের মেয়েদের কাছে কাজ দিয়ে দিতে হবে। যে উনি যে ছোট ছোট ফুল হোক বা পাতা হোক, তাকে দিয়ে একটা এমন সুন্দর করে নকশা করছে যেটা আলপনা হিসাবে বা সেই জিনিসটা কোনো জিনিসে দেওয়া যাবে, সেইভাবেই আঁকছেন উনি। আমি আঁকতে খুব ভালোবাসি, মানে বাড়িতে আলপনা আঁকতাম, তাই আমার শাশুড়ি মা আমাকে, যেহেতু আমি আঁকতাম বাড়িতে, তাই শাশুড়ি মা এখানে ভর্তি করে দিয়েছে আমাকে। আমার গানের আগ্রহ অনেক ছোটোবেলার থেকে। ভাবতাম যে আমি গান শিখবো, কিন্তু তখন বাবা মা মানে গরিব সংসারে গান ঠিক শিখে উঠতে পারিনি। সময় বাবা কোনো জায়গায় একটা ভালো যে টিচার দেখে দেবে, সেটা দিতে পারেনি, যার জন্য সেই ছবি আঁকাটা আস্তে আস্তে আমার শেষ হয়ে গেছে। তো এখানে কাজে যখন আসি, এখানে সব সময় গান গাই। একটা মেয়ে 6 মাস এখানে থাকবে, শুধু তাঁত টেলারিং করবে না, সে সমস্ত বিভাগ শিখে সে একটা নূতন মেয়ে তৈরি হয়ে বাড়ি যাবে, গিয়ে তার সংসারটাকে সে আরও কি করে ভালো হয়। শুধু রোজগার করলে হয় না, এই যে সম্পদ চারধারে তার ছড়িয়ে আছে, সেইটাকে সে কি করে আরও ভালোভাবে মেনটেন করতে পারবে, সেই শিক্ষা তাকে দিতে হবে। এই মাছ ব্যবসা করি, মাছ ব্যবসা করে এই সংসার চলে। আমার স্বামী মরে গিয়েছে এই 8 বছর হয়েছে। বিয়ে করতে ইচ্ছে লাগে না, তাই বিয়ে করিনি। মহিলারা কাজ করলে পুরুষ মহিলা দুজনে সমানে কাজ করবে, দুজনে উপার্জনে পয়সা, সংসারটা ভালোভাবে থাকবে। আমার হাজবেন্ড 10 বছর বয়স থেকে ব্যবসা করেছে, কিন্তু কিছু কিছু দাঁড়াতে পারেনি, কারণ উনি একা তো ঠিক করতে পারেনি। সেই জন্য আমাকে বললেন যে অন্য কাজ না করে তুমি আমার সঙ্গে হেল্প করো, তাহলে আমি একটু দাঁড়াতে পারবো। তো দুজনেই করে আমার এখন স্বাচ্ছন্দ্যে আমার ভালোভাবে সংসার চলে যায়। তো বেকার বসে কেন থাকি ঘরে? বিকেলবেলা ছাড়া, টিভি ছাড়া বসে বসে সমালোচনা না করে এই দোকানে ছাড়া বসে থাকাই বেটার। ওই জন্যই দোকানদারি করি। ঘর সামলিয়ে, সব দিকে সামলে, ছেলেপুলে স্কুলে যাবে, সেসব সামলে তারপরে সংসারে ব্যবসার কাজে হাত দিতে হবে। স্বাধীন থাকতে চাই আমি, কারোর পরাধীনে চাই না। ছাগল পুষে 2টো নাতনি আছে, তাদেরকে সোনার জিনিস করে দিয়েছি। আর হচ্ছে আমি যেটা সাইড ইনকাম হয় 2-4 পয়সা রেখে দিই, গুছি রেখে দিয়ে সেটা আমার শখের জিনিস কিনে। আমি চাই সবাইকে যেন কাজ করতে বলছি, কাজ করে নিজের চাহিদা পূরণ করবে, নিজের শখ আহ্লাদ পূরণ করবে। দেখুন হয়তো অনেক সময় মানে নিজের জিনিসও কিনি, আবার সংসারও চালাই। নিজে ইনকাম করব, নিজে খরচ করব, নিজে এলেছে ঘুরে বেড়াবো, নিজে সমস্ত কিছু।